স্বাধীনতার পরে এটা বাংলার এবং ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এত গুরুত্বপূর্ণ নির্বাচন, এত ধরনের পদ্ধতি ব্যবহার করা ভারতবর্ষে এর আগে কখনো হয়নি। একটা অঘোষিত জরুরি অবস্থা বললে কম বলা হয়, প্রায় সেনাবাহিনীর শাসন দিয়ে ভোট করানোর চেষ্টা করা হচ্ছে। রাহুল গান্ধী বলেছিলেন যে হরিয়ানা ওরা প্রচুর ব্রাজিলীয় মহিলাকে, একজন বিখ্যাত ব্রাজিলীয় মডেলকেও ঢুকিয়েছিলেন। এবার পশ্চিমবঙ্গে যদি বিজেপি কিছু ব্রাজিলের খেলোয়াড় বা আর্জেন্টিনার খেলোয়াড়দের ঢোকায়, তাহলে একটা ফুটবল ম্যাচ হতে পারে। এটা কোনো ব্যক্তির নির্বাচনই না। আবারও আমি বলছি, যারা ভোট দিতে যাবেন, ইভিএমে চাপ দিতে যাওয়ার সময় আপনার চাচির কথা, আপনার ওই ঠাকুমার কথা, যে ঠাকুমা লাইনে দাঁড়াতে দাঁড়াতে ঢুকেছে, তাদের কথা মাথায় রেখে ভোট দেবেন। কে মানে কোথায় প্রার্থী হয়েছে মেমারি বা বর্ধমানে, সে থোড়াই প্রার্থী। আপনাকে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে আপনার ওই আত্মীয়র কথা মাথায় রেখে, যার নাম বিজেপি ডিলিট করে দিয়েছে। সে হিন্দু হতে পারে, সে মুসলমান হতে পারে। মুসলমানদের তো এই 40 লাখের মধ্যে 32 লাখই মুসলমান। ফলে প্রত্যেকটা মুসলমানকে প্রার্থী হওয়ার ভোট দিতে যাওয়ার সময় সে যেন হুমায়ুন কবিরের নাম না মনে রাখে। হুমায়ুন কবির বা ওয়াইসি হচ্ছে ভোট কাটুয়া বিজেপির দালাল। সুমনদা, নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছে প্রায় সমস্ত রাজনৈতিক দল। আর সেই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের দপ্তরে যাচ্ছেন, ফর্ম 6 নিয়ে একটা অভিযোগ তুলছেন। এসআইআর, তারপরে ডিলিট করা ফর্ম 7, এবার ফর্ম 6। কি দেখছেন আগামীর ভবিষ্যৎ? এই ফর্ম 6 নিয়ে অভিযোগটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম তুলছেন না। আপনার যদি মনে থাকে, এটা রাহুল গান্ধীও একই কথা বলেছিলেন। রাহুল গান্ধী স্পেসিফিক্যালি দেখিয়েছিলেন হরিয়ানা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কিভাবে বিজেপি বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে বাইরের ভোটারদের নাম ঢুকিয়েছে। তারও আগে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, এবং মহারাষ্ট্রে আমরা সত্যিই দেখেছিলাম যে লোকসভা নির্বাচন থেকে বিধানসভা নির্বাচনের মধ্যে অবিশ্বাস্যভাবে ভোটার বেড়েছে। তো দেখুন, এই যে বিজেপি যখন সারের কথা বলে, তখন কেউ মহারাষ্ট্রের কথা বলে না। মহারাষ্ট্রে তাহলে বাইরের ভোটাররা এসেছিল কোত্থেকে? মহারাষ্ট্রের তো নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্র বলতে মালদ্বীপের মুসলমানদেরকে দেবেন্দ্র ফডনবিস এনে ঢুকিয়েছিলেন, আমরা জানি না। কিন্তু রাহুল গান্ধীরা প্রথম তথ্য দিয়ে দেখিয়েছিলেন যে মহারাষ্ট্রে ভোটার সংখ্যা বাড়ানো হয়েছে। তারপর হরিয়ানায় দেখিয়েছিলেন। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা বলছেন, উনি ভিডিও পোস্ট করেছেন। এবার রাহুল গান্ধীর ক্ষেত্রে একটা অসুবিধে ছিল যে রাহুল গান্ধী যখন দেখাচ্ছেন তখন নির্বাচন হয়ে গেছে। সাধারণত আমাদের দেশে যেটা সমস্যা হয়, নির্বাচন একবার হয়ে গেলে পরে মামলা করলে তার ফলাফল আসতে এত দেরি লাগে, ততক্ষণে তার টার্ম শেষ হয়ে যায়। মানস ভূঁইয়া সিপিএমের কাছে এক সময় হাঁটতেন, তখন তিনি কংগ্রেস করতেন। একবার তিনি বিপ্লবী বাংলা কংগ্রেসের একজনের কাছে হেরে গেলেন, মামলা করলেন। যতক্ষণে তার বিরোধীর প্রার্থীপদ বাতিল হলো, এমএলএশিপ বাতিল হলো, ততক্ষণে টার্ম শেষ হয়ে গেছে, মানস ভূঁইয়ার কোনো লাভ হয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ব্যাপারটা সেটা নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোটের আগে ব্যাপারটা তথ্য দিয়ে দেখিয়েছেন। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ভিডিও বা নিজের ব্যাপারে উনি দৃঢ় হন, তাহলে ওনার অবশ্যই মামলা করা উচিত। এটা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা উচিত। এটা খুব সিরিয়াস অভিযোগ যে ফর্ম 6 দিয়ে উত্তরপ্রদেশ, বিহার বা মধ্যপ্রদেশ থেকে ভোটারদের যোগ করা হচ্ছে। আমাদের মাথায় রাখতে হবে, এবার পশ্চিমবঙ্গে সারের ফলে যেরকম প্রতিটা কেন্দ্রই মার্জিনাল, সেক্ষেত্রে সে প্রত্যেকটা কেন্দ্রে যদি বাইরের ভোটার ঢুকে যায়, তাহলে তো সত্যি বিপজ্জনক। তবে আমার একটা আগ্রহের বিষয় আছে, আমি আবারও বলছি। সেটা হচ্ছে যে রাহুল গান্ধী বলেছিলেন যে হরিয়ানা ওরা প্রচুর ব্রাজিলীয় মহিলাকে, একজন বিখ্যাত ব্রাজিলীয় মডেলকেও ঢুকিয়েছিলেন। এবার পশ্চিমবঙ্গে যদি বিজেপি কিছু ব্রাজিলের খেলোয়াড় বা আর্জেন্টিনার খেলোয়াড়দের ঢোকায়, তাহলে একটা ফুটবল ম্যাচ হতে পারে। ভবানীপুরে যদি ওরা আর্জেন্টিনীয় ব্রাজিলদের ফুটবল ম্যাচ করাতে চায়, তাহলে তৃণমূলকে দেখতে হবে সেই আর্জেন্টিনা এবং ব্রাজিলীয় ফুটবলাররা কোথা থেকে এলো। কিন্তু দাদা, এই যে এসআইআর হলো, সেখানে নাম বাদ গেছে, বহু মানুষের বৈধ নাগরিকের নাম ডিলিট হয়ে গেছে, এই বিচারাধীন তালিকার নামের থেকেও ডিলিট হয়েছে অনেকের। এবার ফর্ম 6, ফলে আগামীর নির্বাচন অর্থাৎ 26-এর নির্বাচন কতটা চ্যালেঞ্জিং তৃণমূল কংগ্রেসের কাছে? 26-এর নির্বাচন সবার কাছে চ্যালেঞ্জিং। আমি নিজে মনে করি যে স্বাধীনতার পরে এটা বাংলার এবং ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এত গুরুত্বপূর্ণ নির্বাচন, এত ধরনের পদ্ধতি ব্যবহার করা ভারতবর্ষে এর আগে কখনো হয়নি। একটা অঘোষিত জরুরি অবস্থা বললে কম বলা হয়, প্রায় সেনাবাহিনীর শাসন দিয়ে ভোট করানোর চেষ্টা করা হচ্ছে। ফলে তার তো চ্যালেঞ্জ আছেই। এবার তৃণমূল কতটা সাফল্যের সঙ্গে সেই চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারে, সেটা তৃণমূলের বিষয়। আমি বিশ্বাস করি যে বাঙালি হিসেবে বাঙালি এই নির্বাচনে
অবশ্যই বা এটা তৃণমূলের নির্বাচন না, এটা কংগ্রেসের নির্বাচন না, এটা সিপিএমের নির্বাচন না, এটা বাঙালি ভার্সেস সারের নির্বাচন। সেই নির্বাচনে বাঙালি কতটা সারের প্রতিবাদে ভোট দেবে সেটা আমাদের দেখতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখিনি সোনালী বিবি থেকে শুরু করে বা কোনো মৃত বিএলও পরিবারের কেউ প্রার্থী হয়েছেন বা এই ভুক্তভোগী যারা রয়েছেন তাদের পরিবার থেকে কেউ প্রার্থী হয়েছেন। অন্যদিকে বিজেপির ক্ষেত্রে আমরা দেখেছি যে অভয়ার মা প্রার্থী হচ্ছেন, সিপিএমের ক্ষেত্রে আমরা দেখেছি তামান্নার মা প্রার্থী হচ্ছেন, অর্থাৎ ভিকটিম ফ্যামিলির তরফ থেকে ক্যান্ডিডেট করা হচ্ছে একের পর এক। বিভিন্ন ক্ষেত্রে আমরা এই ঘটনাগুলো দেখছি। সেটা হয়তো বিজেপি এবারে করছে, কিন্তু তৃণমূল তো যারা মৃত বিএলও তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণামঞ্চে হাজির করেছেন। ধর্ণামঞ্চে আমি নিজে তাদের দেখেছি। মুর্শিদাবাদের যিনি বিএলও তিনি এসছেন, বর্ধমানের যিনি তফসিলি জাতি সম্প্রদায়ের বিএলও তার পরিবারের লোকজনরা এসছেন। আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তাদেরকে প্রার্থী করেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্না বর্মন থেকে শুরু করে তো অনেককে প্রার্থী করেছেন যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ফলে আমার মনে হয় যে প্রার্থী করাটা ফ্যাক্টর না। দেখুন, নির্বাচনটা আবার আমি নির্বাচন করছি, নির্বাচনটা কিন্তু সরকারের পারফরমেন্স, বিজেপির প্রতিশ্রুতি এটার উপর হচ্ছে না। সার ভার্সেস বাঙালি, এই ভোটটা বাঙালির কাছে বাঙালির বা স্বাধীন ভারতবর্ষের 77-78 বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। বাংলা কীভাবে রেসপন্ড করে সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। এই নির্বাচনটা যদি বাঙালি বনাম এসআইআর হয়ে থাকে, তাহলে এসআইআরের ফলে যারা ক্ষতিগ্রস্ত বা যাদের নাম ডিলিট করা হয়েছিল সে কয়েক লাখ সেরকম মানুষ রয়েছে বৈধভাবে যাদের নাম 40 লক্ষ আপনি বলছেন, সেখানে 40,000 বা 4 লাখ যদি ছেড়েও দিই, 40,000 মানুষকেও তৃণমূল কংগ্রেস রাস্তায় নিয়ে মিছিল করতে পারেনি যারা ক্ষতিগ্রস্ত তারা। দেখুন, আমি আবার বলছি এটা তৃণমূলের বিষয় না। আজকে মোথাবাড়িতে যে আন্দোলন হচ্ছে, মোথাবাড়িতে কি কাউকে নামাতে হয়েছে? মোথাবাড়ি যদিও আগে সাবিনা ইয়াসমিন রাজ্যের মন্ত্রীর কেন্দ্র ছিল, মোথাবাড়িতে সাধারণ মানুষ নেমে গেছেন। আমি আবারও বলছি যে দেখুন, তৃণমূল হয়তো নিজের রাজনৈতিক কাজে ব্যস্ত, কিন্তু সাধারণ মানুষ এটাতে থেমে থাকবে না। আমি দেশ বাঁচাও গণমঞ্চের সভায় দেখেছি হাসির মল্লিক বলে এক চন্দননগরের ভদ্রলোক এসছেন, যিনি আজীবন বামপন্থী। তার নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে। তিনি এসছেন কারণ এটা দেশ বাঁচাও গণমঞ্চ বা যে কোনো নাগরিক সংগঠন, এটা তাদের কাছে নাগরিকদের লড়াই। এটা তৃণমূল, কংগ্রেস, সিপিএমের লড়াই না। আবার আমি বলছি, এটা বাঙালির লড়াই। আপনি যখন দেওয়াল লিখন, মানে দেওয়ালে যার নাম লেখা আছে সে প্রার্থী নয়, সেটা মেমারি হোক আর সেটা বর্ধমান হোক আর সোনারপুর হোক, প্রার্থী হচ্ছে সেই সব বৃদ্ধরা যারা লাইনে দাঁড়িয়ে শ্বাসকষ্টে ভুগেছে, যারা সারের জন্য সমস্ত কাগজপত্র জমা দিতে গেছে, যার বাবা স্টেট ব্যাংকে চাকরি করতেন, তিনি দেখেছেন হঠাৎ করে আবিষ্কার করেছেন যে স্টেট ব্যাংকের কর্মী হওয়া সত্ত্বেও তার নাম বাদ চলে গেছে। সেই ছেলেটির এটা নির্বাচন। যার চাচা দেখেছে তার চাচি লাইনে দাঁড়িয়ে সারের জন্য ভেরিফিকেশন করাতে গিয়ে রোদে ধুকতে মাটিতে লুটিয়ে পড়েছে, সেই ভাইপোর নির্বাচন। এটা কোনো ব্যক্তির নির্বাচনই না। আবারও আমি বলছি, যারা ভোট দিতে যাবেন, ইভিএমে চাপ দিতে যাওয়ার সময় আপনার চাচির কথা, আপনার ওই ঠাকুমার কথা, যে ঠাকুমা লাইনে দাঁড়াতে ঢুকেছে, তাদের কথা মাথায় রেখে ভোট দেবেন। কে কোথায় প্রার্থী হয়েছে মেমারি বা বর্ধমানে, সে থোড়াই প্রার্থী। আপনাকে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে আপনার ওই আত্মীয়র কথা মাথায় রেখে যার নাম বিজেপি ডিলিট করে দিয়েছে। সে হিন্দু হতে পারে, সে মুসলমান হতে পারে। মুসলমানদের তো এই 40 লাখের মধ্যে 32 লাখই মুসলমান। ফলে প্রত্যেকটা মুসলমানকে প্রার্থী হওয়ার ভোট দিতে যাওয়ার সময় সে যেন হুমায়ুন কবিরের নাম না মনে রাখে। হুমায়ুন কবির বা ওয়াইসি হচ্ছে ভোট কাটুয়া বিজেপির দালাল, তাদের কথা না। আবারও বলছি, সেই মুসলমান ছেলেটি যেন নিজের চাচা বা চাচির কথা মাথায় রাখে, সেই ভাইয়ের কথা মাথায় রাখে যে ভাইকে, পরিযায়ী শ্রমিককে অন্য রাজ্যে পেটানো হয়েছে, তাদের কথা মাথায় রেখে ভোট দিতে হবে। কিন্তু সেই যারা মাথায় রাখবেন তারা তো রাস্তায় নামছেন না। মানে শুধু আমরা যদি রাজনৈতিক দলের কথা বাদও দেই, 40 লাখ মানুষ বাদ গেছেন, তার মধ্যে 4 লাখ মানুষের কোনো মিছিল বা কোনো রাস্তায় নামার মতো ঘটনা কিন্তু আমরা দেখিনি। সেই নিয়ে বিভিন্ন মানুষ প্রশ্নও তুলছেন। সেটা বিজেপির প্রশ্ন। মোথাবাড়ির বিক্ষোভ থেকে বোঝা উচিত। দেখুন, ল অ্যান্ড অর্ডার খারাপ হয়ে যাবে বলে নির্বাচনের আগে এটা হচ্ছে না। এটা কত বৃহত্তর লড়াই হবে সেটা বিজেপি এই ভোটটা দিয়ে বুঝতে পারবে। ভোটে যখন বিজেপি হারবে তারপরে বুঝতে পারবে যে এই 40 লাখ মানুষ বিজেপিকে কীভাবে জুতোপেটা করবে। সাংগঠনিকভাবে আপনি বিজেপি কতটা এগিয়ে আছে এই মুহূর্তে বলে মনে করেন? বিজেপির কোনো সংগঠন নেই। বিজেপির ইডি আছে, ইসিআই আছে। যদি বিজেপির সংগঠন থাকতো তাহলে স্বপন দাশগুপ্তকে নিজের বিরুদ্ধের প্রার্থী তৃণমূলের দেবাশিস কুমারকে ইডিকে দিয়ে ডেকে পাঠাতে হতো কেন?
তাহলে দেবাশিস কুমারকে এতদিন ডাকা হয়নি, ঠিক নির্বাচনে প্রার্থী ঘোষণার পর দেবাশিস কুমারের নাম মনে পড়লো? বিজেপির কাছে ইডি আছে, ইসিআই আছে, সিআরপিএফ আছে, এইসব আছে, তার বাইরে কিছু নেই। মতুয়াদের ক্ষেত্রে যদি আমরা দেখি, শান্তনু ঠাকুরের স্ত্রী, তাকে প্রার্থী করা হয়েছেন বাগদা থেকে, যেখানে আবার প্রার্থী হয়েছেন মধুপর্ণা ঠাকুর। এটা তো পারিবারিক লড়াই। মধুপর্ণা তো আগেই এমএলএ হয়ে গেছে, মধুবালা মমতা ঠাকুরের মেয়ে। এটা ননদার বৌদির লড়াই, মানুষ ডিসাইড করবে কী হবে। কিন্তু মতুয়ারাও অত্যন্ত ক্ষতিগ্রস্ত সারে, তাই না?